নমস্কার। আজকে আমাদের শুধু আমাদের না, বাংলার সর্বস্তরের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের ডাকে যে আজকে মথুরা সমাজের থেকে আসছেন যারা, তাদের সকলকে আমি অনেক অভিনন্দন জানাচ্ছি। জয় গুরুচন্দ্র ঠাকুর, পৌরবিনোদ ঠাকুর, আপনাদের সকলকে, মথুরা ঠাকুর বাড়ি, মথুরা সম্প্রদায়ের সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন। বৈশা দেখো ওদের নেতৃবৃন্দ যারা আছে দুজনকে নিয়ে সুস্থিরে। আজকে বিরোধী বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের অপরিকল্পিত এসআইআর, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এসআইআর এর মাধ্যমে গণতন্ত্র হত্যার প্রতিবাদে ও বাংলার বৈধ নাগরিকদের ভোটাধিকার হরণের চক্রান্তের বিরুদ্ধে আজকে ধর্ণা শুরু হয়েছে। উপস্থিত আমাদের সবাইকার অতি প্রিয়, বাংলার ঘরে ঘরে যার নাম সে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত আছে আমাদের সভাপতি শ্রী সুব্রত বক্সী, উপস্থিত আছেন সমস্ত সাংসদরা, বিধায়করা এবং পূর্ণেন্দুদা থেকে আরম্ভ করে কবির সুমনদা, জয় গোস্বামীদা, আরো সবাই রয়েছেন। আমি প্রত্যেকে এবং সর্বোপরি আপনারা যারা রয়েছেন তাদের আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি। শুভেচ্ছা নয়, প্রতিবাদের আওয়াজ তুলতে হবে, তারই ডাক। আজ প্রতিবাদের আওয়াজ চাই সর্বস্তরে, সর্ব জায়গায়। আমি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীনে যে রিভিশন স্পেশাল এসআইআর এর বিরুদ্ধে যে আন্দোলন চলছে এবং সেটাকে সাংগঠনিকভাবে যিনি নেতৃত্ব দিচ্ছেন, রূপ দিচ্ছেন আমাদের প্রিয় নেতা শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়। অরূপ বিশ্বাসকে বলবো মথুরা সঙ্গে নেতৃবৃন্দের থেকে দুজনকে নিয়ে এসে স্টেজে তুলতে, আর ওনাদের বসার ব্যবস্থা করলাম। এবং তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের যে সমস্ত কর্মীরা রয়েছে, যারা যেভাবে পরিশ্রম করেছেন তাদের আমি সেলাম জানাই মঞ্চ থেকে। এ ব্যাপক ভারতবর্ষের প্রথম যিনি এসআইআর এর বিরুদ্ধে আন্দোলন করেছেন, আন্দোলন করছেন এবং ভারতবর্ষের একজন মাত্র মুখ্যমন্ত্রী, যিনি মুখ্যমন্ত্রী হিসেবে যাননি, মমতা বন্দ্যোপাধ্যায় হিসেবে গিয়েছিলেন, ভারতবর্ষের রেকর্ড তৈরি করেছে। শুধু তাই নয়, সাংগঠনিক ভাবে যেভাবে তৃণমূল কংগ্রেস কর্মীরা এসআইআর নিয়ে যে কাজ করেছে, ভারতবর্ষের কোন রাজনৈতিক দল আজ পর্যন্ত তা করে দেখাতে পারেনি। এই ভারতবর্ষে সর্বপ্রথম যিনি এসআইআর নিয়ে সবচেয়ে বেশি কথা বলেছেন, প্রতিবাদ করেছেন, তিনি আর কেউ নন, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়। এটা তো মানতেই হবে, যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের পথ দেখিয়েছে। এই ব্রহ্মতুক আর এই বিজেপি নরেন্দ্র মোদী, অমিত শাহ ডিরেকশনে যিনি এজেন্ট হিসেবে কাজ করছেন, তার বিরুদ্ধে কিভাবে লড়াই করতে হয় ভারতবর্ষের মাটিতে যিনি প্রথম দেখিয়েছেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমার মঞ্চ থেকে বলতে দ্বিধা নেই, যদি গোটা ভারতবর্ষের সমস্ত বিরোধী দলের নেতারা শুধু কিছু না, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে ভারতবর্ষের সমস্ত মানুষের কাছে এই বার্তাটা পৌঁছত যে এসআইআর হচ্ছে ভারতবর্ষের মানুষের গণতান্ত্রিক পদ্ধতির উপর বড় আঘাত, আমার মনে হয় সেটা ভারতবর্ষের একটা ইতিহাস তৈরি হচ্ছে। তিনি ইতিহাস তৈরি করেছেন আমাদের নেত্রী, আমাদের দিদি, আমাদের সবাইকার প্রিয় মমতাদি, যার আন্দোলন থেকে জীবন শুরু, সেই 1984 সাল থেকে যাকে দেখতে দেখতে আসছে, যিনি আন্দোলনের মধ্যে দিয়ে এসছেন, মানুষের কথাবার্তা বলার জন্য এসছেন, যিনি প্রথম, যার জন্য আজকে এই যে নির্বাচন কমিশন এত বড় বড় কথা বলে যাচ্ছে, যার জন্য আন্দোলন
কই সবাইকার কাছে সেটা জানা আছে। ভারতবর্ষের এই প্রথম আজকে সেদিনকে জুলাই মাসে 1993 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যদি আন্দোলন না করতেন, যদি আমরা আমাদের 13 জন সাথীকে এই কলকাতার রাস্তায় যদি না হারাতাম, ভারতবর্ষের নির্বাচন নিয়ে কি এতটা কনসার্ন থাকতো? না ভারতবর্ষের নির্বাচনে আইডেন্টিটি কার্ড আসতো? না ভারতবর্ষের নির্বাচনে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হতো? না ভারতবর্ষে বছরে 4 বার করে রিভিশন হতো? যিনি করেছে তাকে মনে রাখতে হবে। আপনি আজকে এসছেন নির্বাচন কমিশন 1 বছর 1.5 বছর, আপনি এসছেন অমিত শাহ দয়ায়, আপনি এসছেন, আপনি কোঅপারেটিভ সেক্রেটারি ছিলেন, কমিটিতে আমার সামনে আপনি অ্যাপিয়ার করেছিলেন। আপনার জ্ঞান কত আছে আমার জানা আছে, আপনি কত জ্ঞানী লোক। হতো না ভারতবর্ষে বছরে 4 বার করে রিভিশন হতো? যিনি করেছেন জানেন না, আপনি একটা গোয়াল গোবিন্দ লোক। আপনি অমিত শাহের কথা অনুযায়ী চলছেন, যা বলছেন তাই করছেন। আমি জীবনে অনেক লোক দেখেছি। আমি লাস্টের দিকে দিদিকেও বলছিলাম যে কি হবে, দিদি বলে চলো। আমি এরকম একটা অ্যারোগেন্ট লোক আমি দেখিনি জীবনে যে সাংবিধানিক পোস্টে এভাবে হোল্ড করে থাকে। কিছু কিছু পদ আছে জানবেন, সেই পদগুলো কোন মানুষ যখন এখানে সেখানে বসে না, সেই পদগুলো গৌরবান্বিত হয়। যেমন কিছু কিছু মানুষ আছে তারা যে যখন ওই পদে বসে না, তখন মানুষগুলো গৌরবান্বিত। এটাই হচ্ছে আমাদের এই চিন্তা। আর যখন টিএন সেশন আসার জন্য চিফ ইলেকশন কমিশনার বলে একটা পদ আছে, সেই পদটাই ভারতবর্ষের মানুষ জানতে। আর উনি এসে বসার পরে দেখুন ওনার নামটাই কিন্তু প্রজেক্ট হচ্ছে, চিফ ইলেকশন কমিশনের নাম। কেন? এই যে গণতন্ত্র আমাদের ভারতবর্ষের গণতন্ত্র, তার মূল কাঠামোটা হচ্ছে জনগণ। জনগণ না থাকলে গণতন্ত্র বলে কিছু নেই। এই জনগণের অধিকার কোনখানে? এই জনগণের অধিকারটা হচ্ছে ভোট দেওয়ার অধিকার, ভোটার হওয়ার অধিকার এবং ভোট দেওয়ার অধিকার। জনগণ কিছু চায়, জনগণ চায় 5 বছর অন্তত ভোট হবে, আমি আমার ভোটটা দিতে পারি। জনগণ পেয়েছে, জনগণ এটা ঠিক করে কে মুখ্যমন্ত্রী হবে, কে প্রধানমন্ত্রী হবে। তাই গণতন্ত্রের মূল কাঠামোয়, মূল ধাঁচে যেটা রয়েছে সেখানে হচ্ছে জনগণ। এই জনগণ হচ্ছে ভোটার। যে জনগণ দিনের পর দিন ভোট দিয়ে আসছে, যে জনগণ নিয়ে ভোটার হয়েছে, পরপর ভোট দিয়ে আসছে। আমি কত সাল থেকে ভোট দিচ্ছি? আমি ভোট দিচ্ছি 1977-78 সাল থেকে ভোট দিচ্ছি। আজকে যদি আমার নাম বাদ চলে যায় তাহলে কি রইল? ভোটের অধিকারটা কোথায় রইল? মানে এই ডেমোক্রেসি, এই গণতন্ত্র দাঁড়িয়ে আছে মানুষের জন্য, মানুষের ভোটের জন্য। পুরো গণতন্ত্রটাই দাঁড়িয়ে আছে তাই বলে। সেই গণতন্ত্রে যারা আঘাত দিচ্ছে সেটা হচ্ছে নরেন্দ্র মোদী, অমিত শাহ, চিফ ইলেকশন কমিশন। এই গণতন্ত্রের মূল কাঠামো, মূল জায়গা ভারতবর্ষের সংবিধান কি? ভারতবর্ষের সংবিধানের মূল কাঠামো হচ্ছে মানুষ। সেই মানুষই যদি না থাকে, কিসের দাম এই গণতন্ত্র? কি হবে এই গণতন্ত্র? গণতন্ত্র একটা তো জাস্ট একটা কথা হয়ে দাঁড়াবে। মিনিংফুল গণতন্ত্র করতে গেলে প্রতিটি মানুষকে ভোটের অধিকারটা দিতে হবে, যে অধিকারের লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় 1993 সালে করেছে। আজও আমি সেদিনেরও সাক্ষী, আমি আজকেও সাক্ষী যে এই গণতন্ত্রের জন্য যে লড়াই, যার কনসিস্টেন্ট লড়াই রয়েছে মানুষের ভোটের অধিকার নিয়ে, যিনি করে গেছেন সবসময়, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতবর্ষের কোন নেতা কি করে? ভারতবর্ষের কোন নেতা কি করেনি? মানুষের কি ভোটের অধিকার, মানুষের কি অধিকার, মানুষ কতটা ভোট দেবে, প্রথম আওয়াজ করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় 1993। আমার এখনো মনে আছে, দিদি যদি মনে করতে পারে বলবে, 1984 সাল থেকে 1989 সাল
ডেকে বললেন আমাকে করলেন আমার একটা চিঠি ড্রাফট করে দাও, ভোটার লিস্ট কি একটা দেখে দেখে তুমি দেখো একটা লেখো। আমি প্রথম চিঠি যেটা লিখেছিলাম দিদির জন্য সেটা হচ্ছে ভোটার লিস্ট। মমতা শুধু 93 না, 89 অনেক আগে থেকে, যবে থেকে সাংসদ হয়েছে তারপর থেকে কনসার্ন অ্যাবাউট দ্য ভোটার। এবং তারপর যে মমতা পার্লামেন্টে সেটা লড়াই করেছিলেন, পরবর্তীকালে সংবাদে এসেছিল মমতা লিখেছি শুধু আইনের দিকগুলো আমি তুলে দিয়েছি, বাকিটা দিদির কথা দিদির মতো তুলে দিয়েছি, দিদির মতো করে দিয়েছি। কিন্তু কানেক্টেড যে আইনের প্রভিশন, কনস্ট্যান্ট একটা মানুষ, যে মানুষ ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে, পশ্চিম বাংলার বুকে দাঁড়িয়ে গণতন্ত্র রক্ষা করার জন্য, গণতন্ত্র যাতে বিপন্ন না হয়, মানুষের অধিকার, সাংবিধানিক অধিকার যাতে ছিনিয়ে নিয়ে যায়, যে লড়াই করছেন তার নাম মমতা। আমরা মানবো না, আমরা মানবো না। এই যে ফাইনাল ভোটার লিস্ট বার করেছে, 60 লক্ষ মানুষের নাম বাদ, তার আগে 58 লক্ষ মানুষের নাম বাদ, মৃত বলে ডিক্লেয়ার করে দিচ্ছে, যারা জীবিত তারা মৃত বলে ডিক্লেয়ার করে দিচ্ছে। এ কেন মানবো? আমরা তো মানতে পারি না। আমরা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের শিষ্য। মমতা বন্দ্যোপাধ্যায় তো আমাদের রাজনীতিতে তৈরি করেছে, একটা একটা করে রাজনীতিতে তৈরি করেছে। এই যে লক্ষ লক্ষ তৃণমূল কংগ্রেস কর্মীকে রাজনীতিতে নিয়ে এসে রাজনৈতিক সচেতন যদি করে থাকে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতবর্ষের কোন নেতা নেই, ভারতবর্ষের কোন নেতা নেই যে নেতা এত তার রাজনৈতিক কর্মী তৈরি করতে পেরেছে ভারতবর্ষ। একা একা একা, কোন ব্র্যান্ড নিয়ে নয়, কোন ন্যাশনাল পার্টির ব্র্যান্ড নিয়ে নয়, শুধু মমতা বন্দ্যোপাধ্যায় বলে এত নেতা তৈরি হয়েছে, এত কর্মী তৈরি। সেই মানুষটা এখন চিফ ইলেকশন কমিশনের কাছে গেল। আমি তো সেদিন ছিলাম, কি দুর্ভাগ্য মমতাদের সঙ্গে করেছে আপনারা তো ভাবতে পারবেন না। কি মিসবিহেভ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেদিন করেছে, আঙুল তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কথা বলছে। আরে আঙুল তুলে তুমি কাকে কথা বলছো? তুমি যদি চিফ ইলেকশন কমিশনার না হতে না, আঙুলটা তোমার কেটে পাঠিয়ে আসবে। কার দিকে আঙুল তুলে কথা বলছো তুমি? কার চোখে চোখ রেখে কথা বলছো তুমি? কার চোখে লাল চোখ থেকে কথা বলছো তুমি? তুমি তো 3 বছর থাকবে, তারপর যে কোথায় হারিয়ে যাবে তা তো কেউ জানে না। আর মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বেঁচে থাকবে, হয় মুখ্যমন্ত্রী না হলে প্রধানমন্ত্রী হয়ে থাকবে, তার কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না। কারোর ক্ষমতা নেই। নরেন্দ্র মোদী যাই করো, অমিত শাহ যাই করো, পশ্চিম বাংলায় 30-এর দিকে তুমি নামতে চাইলে হাত করে দিয়ে গেলাম। আর ওই ছেলেটা, ওই যে কাঁদির ছেলেটা, ভারতবর্ষে অনেক লজ্জার মুখ দেখেছে। আমি পঙ্কজ ব্যানার্জি, বিরোধী দল নেতা, আমি তার সঙ্গে কাজ করেছি। আমি যখন এমএলএ ছিলাম, কি অসাধারণ জ্ঞান, কি সুন্দরভাবে কাজ করত। আমরা দেখেছি আমাদের সুদীপ দাস পার্লামেন্টে এতদিন দীর্ঘকালের আমাদের নেতা, আমাদের অভিষেক আমাদের নেতা, আমাদের সংসদীয় দলে কি মার্জিত, কি সুন্দর, কখনো একটা বাজে কথা বলে। আরে দিনের পর দিন বাজে কথা বলছে। একটা কথা বলে দিন, রাজনীতিতে ছেড়ে দিন, কোন পুরুষ মানুষ যদি কন্টিনিউয়াসলি কোন মহিলাকে দিনের পর দিন গালাগাল দিয়ে থাকে, দিনের পর দিন যা তা বলে থাকে, তার কত অনিবার্য কেউ আটকাতে পারে, তার কত অনিবার্য করে আর কেউ আটকাতে পারতে পারে না। নারী শক্তিকে সম্মান করতে হবে এবং সম্মান, তাকে তুমি অসম্মানিত করতে পারো না। তিনি ভারত বাংলার মুখ্যমন্ত্রী, তিনি তোমার নেত্রী ছিল, তার আশীর্বাদে হাতটা মাথায় ছিল বলে তুমি শুভেন্দু অধিকারী হয়েছে। তার আশীর্বাদে মাথায় হাত ছিল বলে শুভেন্দু অধিকারী হয়েছ। অধিকারী ফ্যামিলি, আমি সেদিকে যাচ্ছিলাম দীঘা, আমি দীঘা যাচ্ছিলাম, বা যেতে যেতে একটা রেস্টুরেন্টে দাঁড়ালাম। দিদি কি বললো জানি রেস্টুরেন্টের মালিক আমার, বললো আপনারা না এই অধিকারী ফ্যামিলিটাকে 3টে জেলাকে খুব ভুল করেছেন, এখন আপনারা কেন দিয়েছে তিনি? দিদি
তোরা, আমি তো ভাবতেই পারি না পলিটিক্সে পেতে যেতে পারে রাগটা কোথায়? অভিষেক কেন রাজনীতিতে যাবে? এটাই তো রাগ। আরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার হাঁটুর তল দিয়ে তুই এসে পৌঁছতে পারবি না। হাঁটুর এসে পৌঁছতে পারবি না তো। যে নিয়ে আমাদের ভোটার নিয়ে কথা, আমরা কোর্টেও মামলা করেছি, বিহারের নির্বাচন নিয়েও মামলা হয়েছে, এসআইআর নিয়ে নাম নির্বাচন নিয়ে লাভ করেছে। বিশেষ কিছু করতে পারিনি ওরা, শুধু আধার কার্ডটা যুক্ত করতে পারে, এর চেয়ে বিশেষ কিছু করতে পারে কিছু হয়নি, ওইটুকুই হয়েছে। তারপর তো মামলা হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু পশ্চিমবাংলা নিয়ে যখন মামলা হয়েছে তখন একের পর এক করা হয়েছে। অনেকে জিজ্ঞেস করছে কেন এখন জটিলের কাছে, মৌমানি আমাকে ফোন করে জিজ্ঞেস করছে, দাদা এটাতে আমাদের লাভ হবে কি? মৌমানি ফোন করেছে, আমরা হবে, ওকে বলেছিলাম কারণটা হচ্ছে